হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর্টস উইথ বিডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা ভালো আছো এই আশা রেখেই কিন্তু আমি আমার নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করার জন্য বা তোমাদের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি। তোমরা সকলে ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশান নিও এই আশা আমি রাখছি। তোমরা দেখেছো যে এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেবে ফাইনাল 2026 সালে এবং 2025-এ তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে নভেম্বরে, তার জন্য ইতিহাস বিষয়ের যে আমি সাজেশান তোমাদের প্রথম 4টে অধ্যায়ের দিয়েছি। আজকে আমি নিয়ে চলে এসেছি পরবর্তী 4টে অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 4টে অধ্যায়ের সাজেশান, অর্থাৎ কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে এবং তার মাঝে হয়তো কিছু কিছু পয়েন্ট বলে যাব, সেগুলো তোমরা একটু নজরে রেখো। তাই কোনোভাবেই কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যাবে না। সেই জন্যই বলছি যে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে আছি, পাশে থাকবো। তো এই নির্বাচিত যে প্রশ্নগুলো আগের যে 4টে অধ্যায়ের আমি দিয়েছি, একটু ভালো করে তোমরা দেখবে এই আশা রাখছি। আর আজকে যে পরবর্তী 4টে অধ্যায়ের প্রশ্ন, নির্বাচিত প্রশ্ন দেবো, যেটাকে তোমাদের ভাষায় বা আমাদের ভাষায় সাজেশান বলা হয়, তো সেই 2, 4 এবং 8 নম্বরের কিছু নির্বাচিত প্রশ্ন আজকে আমি 4টে অধ্যায় থেকে দেব, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যেও। তো বন্ধুরা, সঙ্গে থেকো এবং দেখতে থাকো, স্কিপ করো না। আর বলি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে তোমরা অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও। তাহলে যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হবে, সবার আগে তোমার কাছে দ্রুত সেই ভিডিওটা পৌঁছে যাবে। সেই সাথে আরও বলি যে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে তোমরা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম চ্যানেল বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন জায়গায় তোমরা চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে এই উপকারটা তাদের মধ্যেও যায়, অর্থাৎ উপকারটা তারা পায়। কারণ তাদেরও কিন্তু প্রয়োজন, সকলের কিন্তু সমান সামর্থ্য থাকে না। তাই তাদের যাতে উপকারে লাগে এই ভেবে, এই চিন্তা ভাবনা থেকে তোমরা কিন্তু ভিডিওটা লিঙ্কটা বা চ্যানেলের লিঙ্কটা তাদের কাছে শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করো। কমেন্ট অতি অবশ্যই প্রয়োজনীয়। কারণ হচ্ছে কমেন্ট করলে কি হয়, তাহলে আমরা নতুন ভিডিও তৈরি করতে আরও উজ্জীবিত হই বা নতুন ভিডিও তোমাদের সামনে এই চ্যানেলের মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের একদম মেন ভিডিওয়ে। আসি এবার যে কি প্রশ্ন আমাদের দেখে যেতে হবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে। কোন কোন প্রশ্ন দেখে গেলে আমরা মাধ্যমিক ফাইনাল এবং তার যে টেস্ট পরীক্ষা হবে দুটোতে আমরা ভালো রেজাল্ট করতে পারবো ইতিহাস বিষয়ে। তাই ভালো করে প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই তৈরি করবে। আবারও বলছি, টেক্সট বই মাস্ট, টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না। টেক্সট বইটা থরলি রিডিং পড়ো, তাহলে কী হবে, যে পার্ট থেকে আমাকে প্রশ্ন দিক না কেন আমি অন্তত উত্তরটা করে আসতে পারবো। শুধু সাজেশান ভিত্তিক বা সহায়িকা ভিত্তিক বই পড়ে যাও না, প্রশ্ন করে যাও না, অবশ্যই টেক্সট বইটা রিপিট দাও, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে উপকার হবে, বড় কোশ্চেনের ক্ষেত্রে উপকার হবে, কথা দিলাম, এবং উপকার হবেই, এটা আমি বলে রাখতে পারি। তো চলো প্রথম শুরু করা যাক পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে 2, 4, 8 যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো এবং দেখে বইয়ের পাতায় বা তোমরা যেখানে পড়তে যাও সেখানে স্যার লিখিয়ে থাকেন বা যে প্রশ্নগুলোর উত্তর তোমরা পাওনি সেগুলো তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করো বই থেকে, টেক্সট বই থেকে। আর একান্ত না পেলে আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেই উত্তর তোমাদের দিয়ে দেওয়ার। অবশ্যই কমেন্ট করো। চলো 2 নম্বরের প্রশ্ন শুরু করব পঞ্চম অধ্যায় থেকে। দেখো, 2 নম্বরের জন্য আমি মোটামুটি 10টা প্রশ্নকে এই পঞ্চম অধ্যায় থেকে নির্বাচিত করেছি এবং পরবর্তীতে বলেছি যে ডিসেম্বরের ফার্স্ট উইক বা মাঝখান করে যে ভিডিওটা দেব সেখানে একেবারে ফাইনাল সাজেশান, যেটা তোমাদের মাধ্যমে কাজে লাগবে, এটা আমি আপলোড করবো চ্যানেলে। তোমরা অপেক্ষায় থেকো আর আমিও সেটার প্রস্তুতি নিচ্ছি। চলো 2 নম্বরের যে প্রশ্ন প্রথমেই রেখেছি সেটা হচ্ছে বাংলা ছাপাখানায় পঞ্চানন কর্মকারের কি ভূমিকা। আবারও বলছি, বাংলা ছাপাখানায় পঞ্চানন কর্মকারের কি ভূমিকা।
পরে রেখেছি বাংলার গুটেনবার্গ কাকে কেন বলা হয়, আবারও রিপিট করছি, বাংলার গুটেনবার্গ কাকে কেন বলা হয়। 3 নম্বরে রেখেছি বাংলা মুদ্রণ শিল্পে বটতলা প্রকাশনার গুরুত্ব কী, বাংলা মুদ্রণ শিল্পে বটতলা প্রকাশনার গুরুত্ব কী। 4 নম্বরে আছে কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে কেন প্রতিষ্ঠা করেন, কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে কেন প্রতিষ্ঠা করেন। 5 আছে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, আবারও বলছি বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী। 7 রেখেছি শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 8 রাখলাম বসুবিজ্ঞান মন্দির কে কেন কবে প্রতিষ্ঠা করেন, আবারও রিপিট করছি বসুবিজ্ঞান মন্দির কে কবে কেন প্রতিষ্ঠা করেন। আর লাস্ট এটা দেখবে তোমরা ছাপাখানায় ইউএন রয় অ্যান্ড সন্সের কি ভূমিকা, ছাপাখানা ইউএন রয় অ্যান্ড সন্সের কি ভূমিকা। এই মোটামুটি 8-10টা প্রশ্ন দেখে গেলে কিন্তু পঞ্চম অধ্যায় থেকে আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো আমাদের তৈরি হয়ে যাবে। তাই তোমরা এই কটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা খুঁজে তৈরি করে নেবে, আর যাদের আছে তারা ভালো করে রেডি করে নাও উত্তরগুলো। 4 নম্বরের জন্য এখানে 4টে প্রশ্নকে একটু জোর দেওয়া হয়েছে, সেই 4টে প্রশ্ন তোমরা একটু দেখে যাও। আর যদি কোনো প্রশ্ন 2025 সালে মাধ্যমিকে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই প্রশ্নটা তৎক্ষণাৎ বাদ দিয়ে দেবে, দিয়ে অন্য প্রশ্নগুলো করবে। দেখো 4 নম্বরের জন্য প্রথমেই দেখেছি শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো, আবারও আমি রিপিট দিচ্ছি শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে তোমরা দেখে যাবে। পরে রেখেছি বাংলা মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কি ভূমিকা, বাংলা মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কি ভূমিকা। আর লিখেছি কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই এর কি ভূমিকা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা। এই 3টে প্রশ্ন যদি দেখে যাও তাহলে মোটামুটি একটা কভার আমাদের হয়ে যাচ্ছে। 8-এর ক্ষেত্রে রাখা হয়েছে 2টো প্রশ্ন, সেটা 5+3 আসতে পারে, 4+4 আসতে পারে, 6+2 এই হিসেবে আসতে পারে। তাও তোমরা শুনে নাও যে বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের কি ভূমিকা, বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের কি ভূমিকা। ওরই সঙ্গে একটা প্রশ্ন হবে হ্যাল হেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ কেন, আবারও বলছি হ্যাল হেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ কেন। রিপিট দিচ্ছি আবার, বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের কি ভূমিকা, ওরই সঙ্গে লেজুর থাকবে হ্যাল হেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ কেন। 5+3 অথবা 4+4 এই হিসাবে আসতে পারে। 2 যেটা রেখেছি বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় আইএসিএস ও কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা, আবারও বলছি বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় আইএসিএস ও কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় আইএসিএস ও কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা। মোটামুটি এই কটা প্রশ্ন কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়ের জন্য এবারের মাধ্যমিক পরীক্ষা ও টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা সকলে চেষ্টা করবে যে এই কটা প্রশ্নকে খুব ভালো করে তৈরি করে যাতে টেস্ট পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারির প্রথম দিকে সেই পরীক্ষাতেও তোমরা ভালো ফল করতে পারো। তো বন্ধু এই ছিল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, এই কটা মাত্র। আর এবার আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায়ের কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু খুবই কম প্রশ্ন রাখা হয়েছে নির্বাচন করে, সেগুলো রেডি করলে তোমরা ভালো ফলাফল পেতে পারো। তবে এইগুলোই যে পরীক্ষায় পড়বে এর কিন্তু নিশ্চয়তা আমি দিতে পারি না, তবে আসতে পারে, প্রবল সম্ভাবনা আছে, এই ভেবে এগুলোকে নির্বাচন করা হয়েছে এবারের টেস্ট এবং ফাইনালের জন্য। তাই তোমরা যথারীতি এই কটাকে একটু ভালো করে দেখে যাও, বাকিগুলো 2025 যেগুলো পড়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলো একটু চোখ বুলিয়ে যাও বা চোখে একটু দেখে যাও, যাতে পরীক্ষায় ওই সংক্রান্ত কোনো যাই প্রশ্ন দিক না যাতে তুমি লিখতে পারো, যাতে বসে থাকতে না হয়, অন্তত ওই সংক্রান্ত লিখে এলেও নাম্বার দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা ষষ্ঠ অধ্যায়ে 4, 8, 2 যে প্রশ্নগুলো
নির্বাচিত করা হয়েছে মোটামুটি ধরে রাখো প্রায় ওই 14-15টা প্রশ্ন, 2, 4, 8 মিলিয়ে 14-15টার মতো প্রশ্ন। এই কটা দেখলেই আশা করা যায় যে আমাদের মানে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আসতে পারে। তো প্রথমে দেখেছি 2 নম্বরের প্রশ্ন। দেখো 2 নম্বরে এখানে 10টা প্রশ্ন নির্বাচন করা হয়েছে। 10-এর মধ্যে হচ্ছে প্রথমে সত্যাগ্রহ কি। সত্যাগ্রহ কি? 2-এ রেখেছি 3 কাঠিয়া প্রথা কি। 3 কাঠিয়া প্রথা কি। 3-এ খেদা সত্যাগ্রহ কি। আবারও বলছি, টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই। খেদা সত্যাগ্রহ কি। 4-এ হচ্ছে মোপলা বিদ্রোহ কেন হয়েছিল। ওর সঙ্গে অবশ্যই দেখা রাখবে কোথায় হয়েছিল এবং সালটা, এবং অবশ্যই নেতার নাম। ওকে, নেক্সট তোমরা দেখবে অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়। আবারও বলছি, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়। 6-এ তোমরা দেখবে 2 নম্বরের প্রশ্ন, টিকা রোম্পা বিদ্রোহ বা রাম্পা বিদ্রোহ। রাম্পা বিদ্রোহ। 7-এ দেখবে তোমরা তাম্রলিপ্ত জাতীয় সরকার কি। 2 নম্বরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি। 8 নম্বরে রেখেছি 2 নম্বরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন হয়েছিল। রিপিট দিচ্ছি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন হয়েছিল। 9-এ দেখেছি এআইটিইউসি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। আবারও বলছি, এআইটিইউসি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 10 নম্বরে রেখেছি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়। আবার বলছি, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। বন্ধু, এই ছিল ষষ্ঠ অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন। এবার চলে যাব আমরা ষষ্ঠ অধ্যায়ের নির্বাচিত কিছু 4 নম্বর প্রশ্নগুলো নিয়ে। সেই নির্বাচিত 4 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ভালো, তোমরা ধৈর্য সহকারে শুনতে থাকো। যে এক হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের কি ভূমিকা ছিল। আবারও বলছি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের কি ভূমিকা ছিল। 2, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর কি ভূমিকা। আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর কি ভূমিকা। এইগুলো অনেক সময় দেখা গেছে শ্রমিক শ্রেণীর পরিবর্তে কৃষক শ্রেণীও দিয়ে দেয়, তাই তোমরা একটু ভালো করে শ্রমিকের পাশাপাশি কৃষকদের ভূমিকাটাও দেখে যাও। নেক্সট রেখেছি 4 নম্বরের প্রশ্ন, একটা টিকা একা আন্দোলন অথবা বারদৌলি সত্যাগ্রহ। আবার বলছি, একা আন্দোলন একটা টিকা, দুটো হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ, 3 নম্বর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। এই 3টে টিকা তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখে যাও, একা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ এবং মিরাট ষড়যন্ত্র মামলা। 8 নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে, একটাই রাখা হয়েছে। এবার জানি না এটা কতদূর কি আসতে পারে, তাও খুবই গুরুত্বপূর্ণ বলে এটাকে নির্বাচন করা হয়েছে এবারের পরীক্ষার জন্য, যে 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের কি ভূমিকা ছিল। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে যেও, টেস্টের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি ফাইনালের জন্য তোমাদের কাজে লাগবে। সপ্তম অধ্যায়ের যে প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে সেগুলো তোমরা ভালো করে রপ্ত করে যেও, ঘড়ি ধরে লেখা অভ্যাস করে যেও। প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন ঘড়ি ধরে তোমরা কিন্তু লেখা অভ্যাস করবে, কারণ টাইম ম্যানেজমেন্ট কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বা হলে খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরের জন্য সপ্তম অধ্যায়ে যে প্রশ্নগুলো রেখেছি, আমি লাস্টে 2-এ আসছি। প্রথম হচ্ছে 4 নম্বরের মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। আবার বলছি, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, বীণা দাস স্মরণীয় কেন। বীণা দাস স্মরণীয় কেন। নেক্সট, ভগৎ সিং স্মরণীয় কেন। ভগৎ সিং স্মরণীয় কেন। এখন টিকা রেখেছি দুটো, এক হচ্ছে পুনা চুক্তি, টিকা পুনা চুক্তি, আর একটা টিকা আছে রশিদ আলী দিবস। কি বললাম, টিকা লেখো পুনা চুক্তি এবং টিকা লেখো রশিদ আলী দিবস। এই দুটো টিকা কিন্তু সপ্তম অধ্যায় থেকে রাখা হয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বরের, এটা আবার ঘুরিয়ে 8-এও আসতে পারে, সেটা হচ্ছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। আবারও রিপিট দিচ্ছি, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো করে করে যাও, এবারে পরীক্ষাতে আসছেই, এই হিসাবে একটা জোর দিয়ে বলা যায়। নেক্সট সপ্তম অধ্যায় থেকে যে 8 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, সেটা দুটো প্রশ্ন রাখা হয়েছে। এক, ওটা তোমরা ধরে নাও যে 4-এও আসতে পারে 8-এও আসতে পারে। ওই দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক 4-এও আসতে পারে 8-এও আসতে পারে। আর আমি 8 নম্বরের জন্য দুটোকে এখানে নির্বাচন করেছি, দুটো প্রশ্ন। এক হচ্ছে
বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ, খুব খুব ইম্পর্টেন্ট। বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। আর হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি ভূমিকা। আবার বলছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি ভূমিকা এবং বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। 2 নম্বরের জন্য সপ্তম অধ্যায় থেকে 10টা প্রশ্নকে নির্বাচন করা হয়েছে। সেই 10টা তোমরা একবার ভিডিওটা দেখতে দেখতে ভালো করে শুনে নিও। এক হচ্ছে ভগিনী সেনা কি। আবারও বলছি, ভগিনী সেনা কি। 2 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঙ্গে তোমরা অবশ্যই কে, কবে প্রতিষ্ঠা করে, উদ্দেশ্য কি দেখে নিও। 3 হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন। প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন। 4 অলিন্দ যুদ্ধ কি। অলিন্দ যুদ্ধ কি। 5 হচ্ছে সূর্য সেন কেন বিখ্যাত বা সূর্য সেন কেন স্মরণীয়। 6 রেখেছি দলিত কাদের বলা হয়। দলিত কাদের বলা হয়। 7 রশিদ আলী দিবস কেন পালিত হয়। রশিদ আলী দিবস কেন পালিত হয়। 8 রেখেছি ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন। এটা কিন্তু 6ষ্ঠ অধ্যায়েও আছে। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন। বন্ধু, দ্বিজ মানে হচ্ছে দুবার জন্মগ্রহণ। তো একটু ভালো করে দেখে নিও যে কমিউনিস্ট পার্টির জন্ম কোন কোন সালে কোথায় হয়েছিল, সেই হিসাবে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। 9 রেখেছি লীলা নাগ স্মরণীয় কেন। লীলা নাগ স্মরণীয় কেন। এবং 10 রেখেছি ডান্ডি অভিযান কি। ডান্ডি অভিযান কি। মোটামুটি সপ্তম অধ্যায়ে এই কটা প্রশ্ন, 10 নম্বর 2 নম্বরের 10টা, 8 নম্বরের 2টো, আর 4 নম্বরের মোটামুটি তোমাদের এই 5-6টা দেখলে কিন্তু তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের জন্য তোমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। অষ্টম অধ্যায়ের জন্য তোমরা জানো যে অষ্টম অধ্যায়ে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে সিলেবাস রেখেছে বা অষ্টম অধ্যায়ে যে প্রশ্ন মানে সিস্টেমটা রেখেছে সেটা হচ্ছে কেবলই 2, 4 আর 1। এখান থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না, কেবল 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বরের প্রশ্ন আসবে। তো সেখান থেকে আমি 4 ও 2 এর জন্য বেশ কয়েকটা প্রশ্ন নির্বাচিত করেছি। সেই নির্বাচিত প্রশ্ন কটা তোমরা একবার জেনে নাও। জেনে নিলে তোমাদের কাজে আসবে আর তোমরা পরীক্ষায় রেজাল্ট কিন্তু ভালো করতে পারবে। দেখো, 2 নম্বরের জন্য আমি এখানে 10টা প্রশ্নকে নির্বাচিত করেছি। সেই 10টা কী কী একবার তোমরা শুনে নাও। না, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কি। আবারও বলছি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কি। 2 রেখেছি আজাদ কাশ্মীর কি। আবারও বলছি, আজাদ কাশ্মীর কি। 3 ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা ভারত ভুক্তির দলিল কি। আবারও বলছি, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা ভারত ভুক্তির দলিল কি। 4 রেখেছি কাশ্মীর কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। আবারও রিপিট দিচ্ছি, কাশ্মীর কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। 5 রাজাকার বাহিনী বলতে কি বোঝো বা রাজাকার কারা। রাজাকার বাহিনী বলতে কি বোঝো বা রাজাকার কারা। 6 রেখেছি নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তির অপর নাম কি। আবারও বলছি, নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তির অপর নাম কি। 7 রেখেছি পত্তি সিরামালু কে ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পত্তি সিরামালু কে ছিলেন। 8 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়। আবারও বলছি, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়। 9 আছে তোমাদের JVP কমিটি। JVP কমিটি কি। আর 10 2 নম্বরের প্রশ্ন রেখেছি ভারতের লৌহ মানব কাকে কেন বলা হয়। ভারতের লৌহ মানব কাকে কেন বলা হয়, এই প্রশ্নটা আমাদের অষ্টম অধ্যায়ের লাস্ট 2 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের জন্য কয়েকটা প্রশ্নকে নির্বাচন করা হয়েছে, সেগুলো তোমরা একটু শুনে নাও, তোমাদের আশা করি কাজে আসবে। 4 নম্বরের ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের সিলেবাসের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ 3টে যে আমাদের দেশীয় রাজ্য ছিল, জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর, যে 3টে রাজ্য কী হয়েছিল না ভারত ভুক্তির দলিলে প্রথমে সই করেনি। তাদের ভারত ভুক্তির দলিলে ভারতে অন্তর্ভুক্ত করানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। তো কীভাবে সেই সমস্যাগুলো মেটানো হয়েছিল সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে। যেমন প্রশ্ন তোমাদের আসতে পারে জুনাগড় কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। জুনাগড় কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়, এটাই ঘুরিয়ে বলতে পারে যে জুনাগড় সমস্যা সম্পর্কে আলোচনা করো। অথবা দিয়ে তোমরা করে রাখবে হায়দ্রাবাদ সমস্যা কি বা হায়দ্রাবাদ কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। নেক্সট কাশ্মীর কিভাবে ভারতে যুক্ত হয়, অথবা দিয়ে কাশ্মীর সমস্যা কি। এই জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর, এই যে 3টে দেশীয় রাজ্য যেগুলো ভারত ভুক্তির দলিলে প্রথমে সই করেনি, পরে সমস্যায় পড়ে
তারা কিন্তু ভারত ভক্তি দলিলে সই করেছিল। তো সেই তারা কিভাবে ভারতে যুক্ত হয়েছিল সেই যে ইতিহাসটা, সেই ইতিহাসটা তোমাদের এখানে পড়তে হবে, তবেই তোমরা লিখতে পারবে। আর এই তিনটের মধ্যে এবারে পরীক্ষায় একটা আসবেই, ঠিক আছে? সুতরাং তিনটেকেই আমাদের ভালো করে জোর দিয়ে দেখে যেতে হবে। একটু ভালো করে তিনটেকে দেখে যাও, একটা তোমরা এখান থেকে কমন পাচ্ছই। নেক্সট রেখেছি উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। আবারও বলছি বন্ধু, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। আর সর্বোপরি লাস্ট রেখেছি ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। আবারও বলছি, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। তো বন্ধু, এই ছিল তোমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য যে ইতিহাসের যে সিলেবাস, তার উপর নির্ভর করে নির্বাচিত বেশ কিছু প্রশ্ন আমি প্রথম থেকে অষ্টম অধ্যায় প্রতিটা অধ্যায়েরই অধ্যায় ভিত্তিক আমি বলে দিয়েছি 2, 4, 8 নম্বরের প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে যদি তোমাদের কোথাও কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার। এবং অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করলে আমরা উৎসাহিত হয়ে অন্য যে সকল ভিডিও রয়েছে তোমাদের কাজে লাগার জন্য সেই ভিডিওগুলো আমরা অনুপ্রাণিত হয়ে তোমাদের কমেন্ট দ্বারা আমরা করার চেষ্টা করব এবং শীঘ্রই চ্যানেলে আপলোড দিতে থাকি। তাই বলি যে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে তোমরা কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, অবশ্যই লাইক করো। এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে আর্টস উইথ বিডি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তাই দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই, এবং সেই সঙ্গে তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তোমাদের বন্ধুবান্ধব গ্রুপের মধ্যে, সার্কেলের মধ্যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন মধ্য দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে তাদেরকে অনুপ্রাণিত করো। কারণ তাদেরও ভিডিওটা দেখলে তারাও কিন্তু তাদের যে পড়ার প্রতি আগ্রহ বা তারা যে পড়া শুরু করতে পারছে না কোনখান থেকে কীভাবে করবে, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে থাকলে তাদের কাজে লাগবে এই আশা রাখতে পারি। আর যদি কোনো রকম কোনো কিছু ভুল হয়ে থাকে, টেকনিক্যাল ফল্ট বা পদ্ধতিগত ভুল, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমি সেই ভুলটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এবং কমেন্ট অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টের জন্যই কিন্তু আমরা অপেক্ষায় থাকি। দেখেছি যে আমি বেশ কয়েকটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম পড়ার মানে বিগত কয়েকটা ভিডিওয়, সেই প্রশ্নের উত্তরগুলো এখনও পর্যন্ত কমেন্ট সেকশন অন করা রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং তোমরা নিজে থেকে বাড়িতে সেলফ স্টাডি করো, যেখানে যে প্রাইভেট পড়তে আছে পড়তে যাও, স্কুলে যাও, সেটা বাকি রেখে বাড়িতে নিজেকে পড়ার প্রতি সময় দাও। সেলফ স্টাডি করো, টেক্সট বুক পড়ো। সেলফ স্টাডি আর টেক্সট বুক তোমাকে একটা নির্দিষ্ট অনন্য মাত্রায় নিয়ে যেতে পারে। কারণ সেলফ স্টাডির যেমন বিকল্প হয় না, তেমনই কিন্তু বন্ধু টেক্সট বুকের কোনো বিকল্প হয় না। যত তুমি নিজেকে টেক্সট বইয়ের প্রতি সময় দেবে তত তোমার জ্ঞান, তত তোমার মনে রাখার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সহায়িকা পড়তে এই জন্যই বারণ করা হয় যে সহায়িকাতে কেবলমাত্র নির্বাচিত কয়েকটা প্রশ্নের উত্তর ওখানে দেওয়া থাকে। তুমি পুরো বইয়ের যে কাহিনীটা বা পুরো বইয়ের যে ইতিহাসটা সেটা তুমি কিন্তু পড়ছো না, তুমি কেবলমাত্র নির্বাচিত প্রশ্নের উত্তরটাই তুমি করে যাচ্ছ। আর পরীক্ষা হলে কী হয়, যদি ওই নির্বাচিত যে প্রশ্নটা করেছো ওরই মধ্য থেকে কোনো একটা সাব পয়েন্ট থেকে কোশ্চেন তুলে দেওয়া হলো, তাহলে কিন্তু তুমি দেখবে সেই উত্তরটা করতে পারছো না। তাই বারে বারে বলছি, টেক্সট বইটাকে ফলো করো, টেক্সট বইটাকে রিপিট দাও এবং টেক্সট বইটাকে রিপিট দিয়ে সেই সঙ্গে ঘড়ি ধরে একেবারে লেখা অভ্যাস করো। টাইম ম্যানেজমেন্ট করতে থাকো, টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে ঘড়ি ধরে লেখা অভ্যাস করলে দেখবে তুমি কি পরীক্ষা হলে সঠিক সময়ে কিন্তু তুমি তোমার লেখাটা কমপ্লিট করতে পারছো। তো বন্ধু, এই ছিল আজকের মূল ভিডিওর এইটুকু অংশ। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে আমি অন্য যে বিষয় রয়েছে, যেমন তোমাদের মাধ্যমিকে বাংলা রয়েছে, সেই বাংলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এবারে
কী কী রচনা কমন আসতে পারে, আসার সম্ভাবনা প্রবল রয়েছে, কমন বলবো না, আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সে সমস্ত নিয়ে পরবর্তী আগামী দিনে ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করব। সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থেকো।